25শে জুন ভারতীয় গণতন্ত্রের এক কালো দিন। আজ থেকে ঠিক 50 বছর আগে আচমকা মধ্যরাতে দেশের জরুরি অবস্থা ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। না, কোনো যুদ্ধ নয়, নিজের গদি বাঁচাতে দেশবাসীকে কার্যত বন্দী করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, যার প্রতিবাদে দেশ জুড়ে সংবিধান হত্যা দিবস পালন করলো বিজেপি। ঠিক কি ঘটেছিল সেই সময়, কেমন ছিল সেই অন্ধকারময় অধ্যায়, বলবো আজকে সবটা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। 1971 সালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে জয়ী হন ইন্দিরা গান্ধী। বিপক্ষে প্রার্থী ছিলেন সংযুক্ত সোশ্যালিস্ট পার্টির রাজনারায়ণ। এই ভোটে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কারচুপি করে জেতার অভিযোগ আনেন রাজনারায়ণ। সোশ্যালিস্ট পার্টির এই নেতা দ্বারস্থ হন এলাহাবাদ হাইকোর্টে। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়ে নির্বাচন জেতার অভিযোগ প্রমাণিত হয়। এক ঐতিহাসিক রায়ে ইন্দিরা গান্ধীর নির্বাচন বাতিল ঘোষণা করে তাকে 6 বছর পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি জগমোহন লাল সিনহা। ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা ইন্দিরা তখন দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। 1975 সালে 23শে জুন মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। 24শে জুন বিচারপতি আইয়ার নির্দেশ দেন, যতক্ষণ না চূড়ান্ত রায় আসছে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকতে পারবেন, তবে সাংসদ হিসেবে কাজ চালাতে পারবেন না। সুপ্রিম কোর্টের এই রায়ের পর বিরোধীরা বলতে শুরু করেন, চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ইন্দিরা প্রধানমন্ত্রী থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অন্যদিকে ইন্দিরার পদত্যাগের দাবিতে তখন দেশ জুড়ে প্রবল আন্দোলন শুরু হয়ে যায়। এই আন্দোলন শুরু করেন জয়প্রকাশ নারায়ণ। ক্ষমতা হারানোর ভয়ে আরো তাড়া করতে শুরু করে কংগ্রেসের প্রধানমন্ত্রীকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ঠিক একদিন পরেই 1975 সালের 25 এবং 26শে জুন মধ্যরাত্রে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেন, যাতে তাকে পদত্যাগ করতে না হয়। এই জরুরি অবস্থা চলেছিল 1977 সালের 21শে মার্চ পর্যন্ত। এই গোটা সময় দেশ একটা চরম অন্ধকারময় অধ্যায়ের মধ্যে দিয়ে গিয়েছিল। এই সময় গোটা দেশকে কার্যত কারাগারে পরিণত করেছিল কংগ্রেস সরকার। গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার দুটোই সেদিন কেড়ে নেয় গান্ধী পরিবারের শাসন। সরকার চাইলে যে কোনো ব্যক্তিকে যতদিন খুশি জেলে ভরে রাখতে পারত। সব থেকে বড় কথা, কোনো রকম শুনানি ছাড়াই কয়েক হাজার সরকার বিরোধী ব্যক্তি সেই সময় জেলে ছিলেন। তাদের জামিনের আবেদন করার অধিকারটুকুও ছিল না সেই সময়। 26 তারিখের ভোর রাত, অর্থাৎ জরুরি অবস্থা জারি হওয়ার মাত্র 2.5 ঘন্টার মধ্যেই প্রথম গ্রেফতারি করা হয়। সেই সময় বিশিষ্ট সাংবাদিক তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রভাবিত অর্গানাইজার পত্রিকার প্রধান সম্পাদক HR মালকানিকে পান্ডারা রোডে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ওই রাতেই গ্রেফতার করা হয় লোকনায়ক জয়প্রকাশ নারায়ণকে। কেন? কারণ ইন্দিরা বিলক্ষণ জানতেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে শুধুমাত্র RSS এবং জনসংঘের। তাই আগে ভাগে এদের গারদে পাঠাতে উদ্যত হয়েছিলেন ইন্দিরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সম্পর্কযুক্ত সকল অধ্যাপকদের তালিকা শিক্ষামন্ত্রী নুরুল হাসানের কাছে চেয়ে নেন ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধী। সে সময় জনসংঘ এবং RSS এর বহু প্রচারক কার্যকর্তা গ্রেফতার হয়ে কারাবরণ করেছিলেন। এখানেই শেষ নয়, গণমাধ্যমগুলোর উপরেও বিধিনিষেধ আরোপ করে ইন্দিরা সরকার। তালিকায় ছিল 3801টি সংবাদপত্র। সূর্য ওঠার আগেই দেশের প্রথম সারির সংবাদপত্রগুলির অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ইন্দ্র কুমার গুজরালকে নির্দেশ দেন ইন্দিরা। শুধু তাই নয়, গণমাধ্যমগুলির ওপরেও বিধিনিষেধ আরোপ করে ইন্দিরা সরকার। তালিকায় ছিল 3801টি সংবাদপত্র। সূর্য ওঠার আগেই দেশের প্রথম সারির সংবাদপত্রগুলির অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ইন্দ্র কুমার গুজরালকে নির্দেশ দেন ইন্দিরা। জানিয়ে দেওয়া হয়, সংবাদপত্রের খবর আগে প্রধানমন্ত্রীর অফিসে যেতে হবে, তারপর সেখান থেকে অ্যাপ্রুভ হলে সেই খবর পাবলিশ হবে। বন্ধ করে দেওয়া হয় দেশের সমস্ত ধরনের নির্বাচন। এমনকি ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার কথা কেন্দ্রীয় মন্ত্রিসভাও জানতো না। 26শে জুন সকাল 6টার মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত 15 জনেরও বেশি মন্ত্রী প্রথমবারের জন্য জানতে পারেন দেশের জরুরি অবস্থা জারি হয়েছে। এরপরই আকাশবাণীর বেতার ভাষণে জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করেন ইন্দিরা গান্ধী। পরিসংখ্যান বলছে, সে সময় মোট রাজনৈতিক গ্রেফতারির সংখ্যা ছিল 1,10,806। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কোমরে দড়ি পরিয়ে পুলিশের জিপের সঙ্গে বেঁধে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো।
আর থানার লকআপে চলতো অকথ্য পুলিশি অত্যাচার, যার জেরে অকালে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে বহু বিরোধীকে। শূন্য হয়েছে অনেক মায়ের কোল, মুছেছে অনেক সিঁথির সিঁদুর, এমনকি দেহ লোপাটো করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আমরা জানি বেঁচে থাকার অধিকার মানুষের মৌলিক অধিকার, কিন্তু সেই মৌলিক অধিকারও কংগ্রেস সরকার কুক্ষিগত করে নিয়েছিল। 28 বছর ধরে তখন দেশ শাসন করছিল কংগ্রেস। কংগ্রেস বললে ভুল হবে, গান্ধী এবং নেহেরু পরিবারের বাবা এবং মেয়ের হাতেই ছিল ক্ষমতা। আর এই একটাই পরিবারের হাতে বন্দী ছিল একটা গোটা দেশ। দেশে যখন এই কালো অধ্যায় চলছে, বিরোধী সমস্ত নেতা যখন জেলের ভিতর, তখন এক প্রকার গায়ের জোরে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী এনে প্রস্তাব করা হয় সেকুলার শব্দ জুড়ে দেওয়ার। কেন? কারণ তার এই স্বৈরাচারে সঙ্গ দিয়েছিল কমিউনিস্ট এবং মুসলিম লীগ। তার প্রতিদান স্বরূপ দেশের সংবিধানের প্রস্তাবনায় জোড়া হয় সেকুলার শব্দটি। প্রায় পৌনে 2 বছর পর 1977 সালের মার্চ মাসে দেশের লোকসভা নির্বাচন হলে তাতে বিপুল পরাজয় হয় ইন্দিরা এবং কংগ্রেসের। গণতন্ত্রের হাতিয়ারে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বদলা নিয়েছিল দেশবাসী। সংবিধানকে ভুলুণ্ঠিত করা শাসকদের আসল রূপ যাতে মানুষের মনে রাখে, দেশের এই কালো অধ্যায়কে স্মরণ করে তাই প্রতি বছর 25শে জুন সংবিধান হত্যা দিবস পালন করে বিজেপি। এর লক্ষ্য হলো তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানানো যারা জরুরি অবস্থার সময় স্বৈরাচারী সরকারের অবর্ণনীয় নির্যাতনের ভুক্তভোগী ছিলেন। সেই লক্ষ লক্ষ মানুষকে সম্মান করা যারা প্রাণ বিপন্ন করেও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে গিয়েছেন। জরুরি অবস্থা চলাকালীন যারা অমানবিক কষ্ট সহ্য করেছিলেন তাদের অবদানকে স্মরণ করা হয়। প্রতিটি ভারতীয়ের মধ্যেই ব্যক্তি স্বাধীনতার অমর জ্যোতিকে বাঁচিয়ে রাখাই কিন্তু আসল লক্ষ্য, যাতে ভবিষ্যতে কংগ্রেসের মতো কোনো একনায়কতান্ত্রিক মানসিকতা এর পুনরাবৃত্তি করতে না পারে। আপনাদের কি মনে হয়, আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেস যে এত বড় বড় কথা বলে, রাহুল গান্ধী যে এত বড় বড় কথা বলেন সংবিধান, গণতন্ত্র নিয়ে ইত্যাদি ইত্যাদি, ওদের কি সত্যি এই সমস্ত কথা বলা মানায়? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।